তাহলে আমিও যখন যেখানে ইচ্ছে তখন সেখানেই যাব। এতে তুই যেভাবেই থাকিস না কেন, তোর যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমার আবার কিসের প্রবলেম? বের হন, নির্লজ্জ! এখনো এখানে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান এখান থেকে, আমি চেঞ্জ করব। ঘোর লাগা চোখে রোজকে দেখছি, এটা যেন অন্য এক জগতে বিরাজ করছি আমি। এত লজ্জা পাচ্ছিস কেন রে বুঝি? তোকে তো আমি প্রথম দেখছি না, কাল রাতেও তো। কাল রাতের কথা শুনেই গলা শুকিয়ে গেল আমার। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, অযথা ফালতু কথা বলবেন না। কাল এসব কিছুই হয়নি, হলে আমি বুঝতে পারতাম। এতগুলো প্রমাণ পাওয়ার পরও বলছিস কিচ্ছু হয়নি? কাল রাতে তুই আমাকে আদর করে পাগল বানিয়ে দিয়েছিস, আর এখন তোকে এভাবে দেখে আমারও তোকে আদর করতে ইচ্ছে করছে। এই ইচ্ছেটাকে আমার প্রাধান্য দিতেই হবে রে বুঝি। নেশাধরা চোখে মুখে দুষ্টু হাসি নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন উনি। আমার সামনে আসতেই চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ হাতে একজোড়া হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালাম। উনি আমার হাতে ধরে ড্রেস নিয়ে একটা ছুঁড়ে মারলেন বিছানায়, আর অন্যটা হাতে নিয়ে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠলেন, ব্লু অ্যান্ড হোয়াইট, এটাতেই তোকে ভালো মানাবে। সো এটাই পর। আর যতটা খারাপ ভাবিস আমায়, ততটাও খারাপ আমি নই। তোর ইচ্ছে ছাড়া তোকে কিছুতেই টাচ করবো না আমি। তুই চেঞ্জ করে নে, আমি আসছি। ভাইয়া! আমার ডাকে দ্রুত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তাকালেন উনি। কিছু কি বলবি? মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম আমি। কি বলবি তাড়াতাড়ি বলে ফেল, কারণ আজ ভার্সিটি যেতে হবে, নয়তো লেট হয়ে যাবে। করুণ চোখে ভাইয়ার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারলাম আমি, আচ্ছা ভাইয়া, কালকে কি সত্যি আমি? আমার কথায় শব্দ করে হেসে উঠলেন উনি। কি সুন্দর হাসি ওনার! ফর্সা গাল, খোঁচা খোঁচা দাড়ি, গোলাপি ঠোঁট। হাসলে যেন ওনার সৌন্দর্য আরও বেড়ে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। এমনি এমনি কি তোকে লাবিব ভাইয়া পিচ্ছি ডাকে? বুঝি সত্যি তুই বড় হইলি না। যদি কিছু হতো তাহলে কি তুই ওভাবে থাকতি নাকি? আরে বোকা, এখনো এটা বুঝলি না? ভাইয়ার কথায় ভাবনার জগতে পা রাখলাম আমি। ওভাবে বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? তা তো, তাহলে আমি ওভাবে ছিলাম কি করে? তবে ভাইয়া যে বলল, আর ওর কপালে গালে লিপ বাইট এলো কি করে? ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। হয়তো আমার প্রশ্ন বুঝতে পেরেছেন উনি, তাই বললেন, দাঁড়া, বলছি। তুই এটা জানতেই চাইছিস তো, আমার কপালে গালে ব্রাইটের চিহ্ন কোথা থেকে আসলো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ভাইয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা নিয়ে হাত মুঠো করে আমার সামনে দাঁড়ালো। আমি ফ্যাল করে তাকিয়ে আছি ওর হাতের দিকে। আমার সামনে এনে হাত খুললো ভাইয়া। আরে, এটা তো লিপস্টিক! লিপস্টিক। এটা দিয়েই আমি লিপ বাইট এঁকেছি মজা করার জন্য। আর তুই কি বোকা মেয়ে! দেখ, আমার কথায় সব বিশ্বাস করে নিলি। আরে বাবা, একটা মেয়ে হিসেবে তো এসব বিষয়ে বোঝা উচিত ছিল তোর, কিন্তু না, বুঝলি না। কেটে কেটে গঙ্গা ভাসিয়ে দিলি। কাল কিছুই হয়নি, এটা ঠিক ছিল। কাল কিছুই হয়নি, এটা ঠিক। আমি এসেছিলাম ঠিক দেখতে, কিন্তু তুই কোলবালিশ ভেবে আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়লি। তাই বাধ্য হয়ে এই রুমেই ছিলাম, আর কিছু না। কুমিরছানার কথা শুনে ওকে গুলি করতে ইচ্ছা করছে আমার। অসভ্য ছেলে! আমাকে কি না কি বলেছে, আমিও কি বোকা সত্যি বিশ্বাস করে বসে আছি? ছি রোজ, নিজের ওপর কনফিডেন্স নেই তোর? ওনার দিকে চোখ বড় বড় তাকিয়ে আছি আমি। এত খারাপ বাজে ছেলে আপনি! আমাকে কি সব আবোল তাবোল বলে বোকা বানালেন? বোকাকে বোকা বানাতে আর কার না ভালো লাগে? কিছু কি বললেন? 32 দাঁত কেলিয়ে বলে উঠলাম, কিছু বলিনি তো। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আমি আসছি বলে কোনো মতে বুচির সামনে থেকে পালিয়ে এলাম আমি। উফ, বুচিকে যা লাগছিল না! কিন্তু না, তোর সাথে কিছু করতে পারি না আমি, কারণ এখনো সেই অধিকার জন্মায়নি আমার। যেদিন অধিকার পাবো সেদিন তোকে আপন করে কাছে টেনে নেব আমি। বুচির জন্য সেই কখন থেকে ড্রয়িং রুমে বসে আছি আমি, কিন্তু বুচির আসার নামই নেই। কি এত সাচ্ছে কে জানে? আর কেনই বা সাচ্ছে? এই বুচি, তাড়াতাড়ি নিচে আয়। এ নিয়ে অনেকবার ডেকেছি, কিন্তু বুচির কোনো সারা শব্দ নেই।
এতক্ষণ পর বুচির দেখা পেলাম আমি। পিঙ্ক কালারের টপস পরে নিচে নামছে। জানতাম আমি যেটা বলবো তার উল্টোটা পড়বে, তাই ইচ্ছে করেই হোয়াইট টপসের কথা বলেছিলাম। ফর্সা হওয়ায় কালারটা বেশ মানিয়েছে ওকে। লম্বা চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে দিয়েছে, কিন্তু কোনো সাজগোজ নেই, প্রতিদিনের মতো করেই সেজেছে। তাহলে এত টাইম লাগলো কেন কে জানে। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। ওকে দেখে যেন নেশা ধরে গেছে, যা কাটিয়ে ওঠার সাধ্য আমার নেই। বুচির তুড়ির আওয়াজে কল্পনার জগৎ থেকে বাস্তবে পা রাখলাম আমি। কিছু হয়েছে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কোনো কিছুতেই শান্তি পাই না। না খেতে, ঘুমাতে, বসতে, উফ, কিছুতেই শান্তি নেই। তুই আমাকে ষাঁড় বললি কেন? ষাঁড়ের মতো কি করলাম আমি? তোর সাজগোজের ঘটা রেখে তাড়াতাড়ি নিচে আসার জন্য আমি শুধু ডাকছিলাম, আর কিছুই না। তোর ভালোবাসা দিয়ে আমাকে শান্ত না করলে তোরও শান্তি হবে না, জানি আমি। এমন কথা শুনে চোখ রসগোল্লার মতো করে তাকালাম আমি। ভালোবাসা গাছের মোয়া নয়, চাইলেই পাওয়া যাবে। আপনার মাথায় কখনো বুদ্ধি হবে না, তাই না? কোথায় সেজেছি আমি? সত্যি তো সাজিসনি? তাহলে এতক্ষণ রুমে কি করছিলিস? পরশু থেকে আমার টেস্ট এক্সাম আছে, আর আজকে ক্লাস টেস্ট আছে। এই জন্য একটু পড়তে বসেছিলাম, কিন্তু ষাঁড়ের চিৎকার শুনে বাধ্য হয়ে নিচে নামতে হলো আমায়। এবার বলুন কিসের জন্য ডেকেছেন? কিসের জন্য মানে? কলেজে যাওয়ার জন্য। চল বেরিয়ে পড়ি। সরি, আপনি এগোতে পারেন, আমি যেতে পারছি না। আপনার সাথে গেলে সিয়াম রাগ করবে। আমার কথায় হেসে উঠলেন ভাইয়া। চিন্তা করিস না, তোর সিয়ামের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আর এমনিও আমার সাথে গেলে সিয়াম রাগ করবে না, বরং দুজনকে একসাথে দেখলে খুশিই হবে। ভাইয়ার কথায় ব্যবহারে কেমন রহস্যের গন্ধ পাচ্ছি আমি। সিয়াম আর নাহিদ ভাইয়া সব বলে দেয়নি তো? তবুও যাব না আমি। যেতে তো তোকে হবেই। নিজের ইচ্ছাতে না গেলে জোর করে নিয়ে যাব। তবুও তোকে না নিয়ে কলেজ যাচ্ছি না আমি। এতদিন কিছু বলিনি বলে সাপের 5 পা দেখেছিস। ভাবিস না অন্য দিনের মতো তোকে ছেড়ে দেব আমি। আজকে আমাকে না নিয়ে বাসার বাইরে এক পাও দিতে পারবি না। আপনার কথায় চলতে বাধ্য নই আমি। আমার যার সাথে ইচ্ছা তার সাথে যাব। আমার ব্যাপারে কিছু বলতে পারেন না আপনি। শুরু হয়ে গেছে তোমাদের ঝগড়া। রোজ লক্ষ্মী মা আমার, একা একা কি করে যাবি জানা ওর সাথে? এই কয়দিন তো তোর ইচ্ছে মতো চলেছিস, একা একা কলেজে গেছিস। এবার তাহলে রোদের সাথে যা। আর ও যদি তোর ব্যাপারে কথা না বলে তাহলে কে বলবি? আর না করিস না প্লিজ। এই কুমির ছানার মা সবসময় আমাকে বিপদে ফেলে দেয়, কিন্তু আজকে কারো কথা শুনবো না আমি, একাই যাব। সরি পুপি, আমি যেতে পারবো না। ওকে মম, আমরা আসছি। বলেই দুম করে কোলে তুলে নিল আমায়। নামান আমাকে। কিছুতেই না। জোরাজুরি করতে পছন্দ করি না আমি, কিন্তু আজ তুই আমাকে বাধ্য করলি। এবার নেমে দেখা। মিসেস আয়েশা হাসতে হাসতে কুটি কুটি ওদের বিদায় জানিয়ে রান্নাঘরে গেলেন উনি। এদিকে রোদকে এলোপাথারি কিলঘুষি মেরেই যাচ্ছে, কিন্তু তবুও নিজেকে ছাড়াতে পারছে না। বাইরে বেরিয়ে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল রোদ। কি হলো, আজ গাড়ি কেন? কুমির ছানা তো সবসময় বাইক দিয়ে যাতায়াত করে, তাহলে আজ বাইকে যাচ্ছে না কেন? কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে গাড়িতে বসলো রোদ। কারণ এতদিন তুই স্বেচ্ছায় আমার সাথে গিয়েছিস, তাই বাইকে গিয়েছি। কিন্তু এখন তো তোকে জোর করে নিয়ে যাচ্ছি, তাই গাড়ি সেফ, বুঝলি? রোজকে আর চোখে একবার দেখে সামনের দিকে নজর দিয়ে গাড়ি স্টার্ট দিল রোদ, কিন্তু রোজের মুখ বন্ধ হওয়ার নয়, সে চেঁচিয়েই যাচ্ছে। রোদ সেগুলো শুনে না শোনার ভান করে ড্রাইভ করছে, কিন্তু বেশিক্ষণ শান্তিতে ড্রাইভও করতে পারলো না। রোজ একবার ওর হাতে খামচি দিচ্ছে তো আরেকবার কাতুকুতু দিচ্ছে, এতে চরম বিরক্ত রোদ, কিন্তু তবুও কিছু না বলে নীরবে সহ্য করছে। আর ওকে বিরক্ত করতে পেরে খুব খুশি রোদ গাড়ি থামাচ্ছে না দেখে ওর পাগলামি আরো বেড়ে গেছে। এবার গাড়ি না থামিয়ে পারলো না রোদ। গাড়ি থামিয়ে রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রোদ, কিন্তু সেদিকে রোজের কোনো হেলদোলই নেই। এই কি সমস্যা তোর? দাঁত কেলানো হাসি দিয়ে, সমস্যা তো একটাই, আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন, তাহলে আমার অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, না হলে এগুলো চলতেই থাকবে।
মুখে দুষ্টু হাসি ফুটিয়ে রোজের দিকে ঝুঁকে পড়ল রোদ। এই সামান্য অত্যাচারে আমার কিছুই হবে না, কিন্তু এখন তোকে আমি যে অত্যাচার করব তুই সহ্য করতে পারবি তো? তাহলে আমারই ভালো লাগবে। আর যদি না পারিস তাহলে আমার হাত থেকে বাঁচার জন্য একটা পথই খোলা আছে। মুখ বন্ধ রাখ আর হাত নিজের নিয়ন্ত্রণে। রোজের আর বুঝতে বাকি নেই রোদ কিসের ইঙ্গিত দিচ্ছে, তাই কোনো কথা না বলে মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। রোজের এহেন আচরণে হেসে উঠল রোদ। কয়েকটা চুল বারবার রোজের কপালে বাড়ি খাচ্ছে, এগুলো কানের নিচে গুজে আবারও গাড়ি স্টার্ট দিল রোদ। পুরো রাস্তায় কোনো কথা বলেনি রোজ, চুপচাপ বসে বাইরের প্রকৃতি দেখছিল। রোদ বারবার ওকে দেখছিল, কিন্তু রোজ তা দেখেও না দেখার ভান করে বসেছিল। একটা ওষুধেই কাজ হয়েছে, যাক, ভয় পেয়েছে কথাটা ভেবেই বারবার হাসছে রোদ। তা দেখে রোজের গা জ্বলে যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। কলেজে এসে গাড়ি থামলো। গাড়ি থামতেই নামার জন্য পাগল হয়ে উঠল রোজ, কিন্তু গাড়ি তো লক করা, নামবে কি করে? রোদ কোনো কথা না বলে চুপচাপ রোজের কাণ্ড দেখছে আর হাসছে। এতে যেন ওর রাগটা আরো বেড়ে যাচ্ছে। রাগে আগুন হয়ে আছে, যে কোনো মুহূর্তে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম। কি হলো, গাড়ি লক খুলছেন না কেন? আমি নামবো। দেখতে পাচ্ছেন না কলেজ পৌঁছে গেছি? নাকি অন্ধ হয়ে গেছেন? অন্ধ? অন্ধ হয়ে গেছি তোর ভালোবাসায়। আচ্ছা, তোর ভালোবাসা দিয়ে আমাকে একটু আলোর পথ দেখাবি? তোকে ছাড়তে ইচ্ছে করছে না, তাই লক খুলছি না। আজকে যদি তোর এক্সাম না থাকতো তাহলে তোকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম, কিন্তু তার হলো না। যত সব ফালতু কথা, লক খুলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। খুলবো, তবে একটা শর্তে। চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে, ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, কি শর্ত? কলেজ ছুটির পর আগের মতো লক্ষ্মী মেয়ে হয়ে আমার জন্য ওয়েট করবি। আমি না আসা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবি। আমি আসলে একসাথে বাসায় ফিরবো। নো ওয়ে, কিছুতেই না। আমার যখন যার সাথে ইচ্ছা তার সাথে বাসায় ফিরবো, কারোর জন্য ওয়েট করতে পারবো না আমি। তাহলে এখানেই বসে থাক, গাড়ির লক খুলছি না। আমিও ভার্সিটি যাচ্ছি না, তোকে নিয়ে এখানেই বসে থাকি। তাতে অবশ্য আমার কোনো প্রবলেম নেই। তুই আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে। তোর দিকে চেয়ে দু চোখ ভরে তোকে দেখতে পারবো। আপনি খুব খারাপ, জঘন্য লেজ বিশিষ্ট একটা লোক। কিভাবে আমাকে ফাঁদে ফেলেছেন? আমার সাথে এমন করছেন তো কোনোদিনও ভালো হবে না আপনার। সেটা আমি জানি, তুই দেখে নিস, এই খারাপ ছেলেটাই একদিন তোর বর হবে। ওনার মুখে বর কথাটা শুনে চমকে উঠলাম আমি। ভাইয়ার দিকে তাকিয়ে ভেবে চলেছি আমি, একদিন তো চেয়েছিলাম তুই আমার বর হ, সেদিন তুই চাসনি, আর আজ যখন তুই চাইছিস তখন আমি আর তোকে চাইছি না। কি অদ্ভুত! কিরে, কোথায় হারিয়ে গেলি? দেখ আমার শর্তে রাজি কিনা। রাজি থাকলে বল, আর না থাকলেও বল, এখান থেকে দূরে কোথাও ঘুরে আসি। আমি রাজি। এখন আমার কাছে এক্সামটা ইম্পর্টেন্ট, কুমিরছানা এর শোধ তুলবো আমি, মনে রাখিস। এই তো, গুড গার্ল। এইভাবে আমার কথাগুলো শুনলেই তো বকাঝকা শুনতে হয় না, শুধু ভালোবাসা আর আদর পাবি। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। বলে গাড়ির লক খুলে দিলাম আমি। লক খুলতেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো রোজ। এতক্ষণ গাড়িতে ছিলাম বলে আপনার কথা মেনে চলেছি, এবার আর গাড়িতে নেই, আমি মুক্ত স্বাধীন। সো আপনার জন্য ওয়েট করার কোনো প্রশ্নই উঠছে না। আমার যখন ইচ্ছা তখনই বাড়ি চলে যাব। সো মিস্টার রোদ, বাই। এই রোজকে জব্দ করা আপনার কাজ নয়, বুঝেছেন? ওর কথায় হেসে উঠলাম আমি। এতক্ষণ তো বিড়ালের মতো চুপ ছিলিস, যেই আমার কাছ থেকে ছাড়া পেয়েছিস অমনি বাদরের মতো লাফাতে শুরু করে দিয়েছিস। এত খুশি হোস না, বুঝি? এই রোদকে তো চিনিস, যা বলে তাই করে। সো বিকেলে দেখা যাবে তুই একা যাস নাকি আমার সাথে। এই রোজও কম যায় না। আমিও দেখব কে জিতে, কুমিরছানা নাকি আমি। বলেই কলেজে ঢুকে গেল রোজ। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম আমি। কলেজ শেষে আমি আর লাবু গল্প করতে করতে বের হচ্ছি। লাবু আজকাল খুব মনমরা হয়ে থাকে, মুখে সেই প্রাণ খোলা হাসি আর নেই। কি একটা নিয়ে যেন চিন্তায় আছে ও, কিন্তু সেটা কি বলছেও না আমাকে, নিজের মধ্যেই চেপে রেখেছে। দুজনেই গল্প করছি,
তখনই পেছন থেকে রাতুলের গলা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম আমি। এই ছেলেটা পৃথিবীর সবচেয়ে অসহ্যকর ছেলে, যাকে সহ্য করা আমার পক্ষে ইম্পসিবল। এই যে দুই বান্ধবীতে কি কথা হচ্ছে, আমার সাথেও একটু শেয়ার করো। এই রামছাগলের কথা শুনেই মাথায় আগুন জ্বলে উঠল আমার। আমরা কি নিয়ে কথা বলছি তা তোকে বলতে যাব কেন? সব সময় আমাদের পিছু পিছু থাকিস, আমরা যেখানেই যাই সেখানেই তুই। লজ্জা করে না মেয়েদের ডিস্টার্ব করতে? রোজ থাম, বাদ দে না, চল আমরা যাই। না, যাব না। তোর বয়ফ্রেন্ড বলে তুই ওকে ভয় পেতেই পারিস, কিন্তু আমি নই। লজ্জা তাও আবার আমার? বলেই হো হো করে হাসতে লাগলো। আমার কিসের লজ্জা রোজ? আমি তো লাবুকে ভালোবাসি আর অন্য মেয়েদের সাথে একটু ফ্লার্ট করে। এই যা, লজ্জা তো তোদের হওয়া উচিত। তুই আর লাবু যা করছিস তার জন্য। হোয়াট? আমরা তোর মতো কি করছি যাতে আমাদের লজ্জা লাগবে? জানিস না? তাহলে শুন বলছি। তুই আর লাবু যেভাবে জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড পাল্টাস, আমি তো সেসবের কিছুই করি না। লাবু, এই রাতুল পাগলের মতো কি বলছে? লাবু কোনো কথা না বলে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এই রাতুল, কি বলছিস এসব? যা বলছি তার একটা কথাও মিথ্যা নয়। দাঁড়া, তোদের ডিটেলসে বলি, তাহলে সবটা ক্লিয়ার হবে। তোর লাবু আমার মনে প্রেম জাগিয়ে অন্য একটা ছেলের সাথে কিছুদিন ঘোরাফেরা করলো। তখন ছেলেটার কাছে সব চাওয়া পাওয়া হয়ে গেল। তখন আবার আমার কাছে ফিরে আসলো। তুইও সেই একই কোয়ালিটির মাল। এতদিন রোদ ভাইয়ের সাথে ফষ্টি করলি, কিছুদিন শ্যাম নামের একটা ছেলের সাথে কি করছিস কে জানে। এখন আবার রোদ ভাইয়ের কাছেই ফিরে গেছিস। আর আমি যদিও এসবের করে থাকি, তাহলে আমি খুব খারাপ ছেলে। আমার বেলায় এসব যায় সেটা সবাই জানে, কিন্তু তোমরা তোমরা তো খুব ভালো মেয়ে, তাহলে এসব করে বেরাও কেন? রাতুলের কথাগুলো শুনে আপনা আপনি পানি পড়ছে আমার চোখ থেকে। কি বলল ও? আমি ফষ্টি নষ্টি করছি? পরক্ষণে আমার লাবুর কথা মনে হলো আমার। লাবু ও কাকে ভালোবাসতো, আর কে সে? আর যদি তাকে ভালোই বাসতো তাহলে এখন রাতুলের সাথে রিলেশনে জড়িয়েছে কেন? ওর দিকে তাকালাম আমি, দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করছে ও, কিন্তু কেন? রাতুলকে কিছু বলতে যাব তার আগেই আমার পেছন থেকে ওর নাক বরাবর একটা ঘুষি মারলো কেউ। ঘুষির তাল সামলাতে না পেরে ছিটকে কিছুটা দূরে হুমড়ি খেয়ে পড়লো রাতুল। কে মারলো সেটা দেখার জন্য ফিরে তাকালাম আমি। ভাইয়া রক্তচক্ষু নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে ও। রাতুলের নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। লাবু ভয়ে কাঁপছে। এটা রাতুলের কষ্টের জন্য নয়, অন্য কিছুর জন্য। ভাইয়া রেগে রাতুলের কাছে গিয়ে আরও কয়েকটা কিল ঘুষি লাথি মারতে লাগলো। ও রেগে গেলে নিজের মধ্যে থাকে না, এভাবে মারতে থাকলে মরে যাবে তো। দৌড়ে ভাইয়ার কাছে গেলাম আমি। ভাইয়া, কি করছিস? ছাড় ওকে, এভাবে মারলে মরে যাবে তো। মরে যাক, ওর মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার রোজকে অপমান করে যা নয় তাই বলছিস। রোজ সম্পর্কে কিছু বলার আগে 10 বার তোর ভাবা উচিত ছিল তুই কার সম্পর্কে কি বলছিস। আমার রোজকে কাঁদিয়েছিস, আজ তোকে আমি। এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো ভাইয়া, কিছুতেই ওকে শান্ত করে যাচ্ছে না। ভাইয়ার কাটা হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশই নেই। এর মধ্যে কলেজের অনেক ছেলে মেয়েও জড়ো হয়ে গিয়েছে। ভাইয়া, আমার কথাটা শোন প্লিজ। কিন্তু কিছুতেই কথাগুলো শুনছে না। বড় একটা লাঠি নিয়ে রাতুলের দিকে তেড়ে যাচ্ছে ভাইয়া। কিছু ছেলে এসে ভাইয়াকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কোনো উপায় না পেয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। রোজ, ছাড় আমাকে। না, ছাড়বো না, প্লিজ। তুই এবার শান্ত হ। অনেক তো মেরেছিস, আর মারিস না প্লিজ। ও মরে গেলে তো তোকে জেলে যেতে হবে, তখন আমি কি করে থাকবো বল? তুই ওকে ক্ষমা করে দে প্লিজ। আমার কথা শুনে অনেকটা শান্ত হলো ভাইয়া। হাত থেকে লাঠিটা পড়ে গেল। আমাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে রাতুলের সামনে দাঁড়ালো। রাতুল এখনো নিচে পড়ে আছে। কয়েকজন ছেলে মিলে ওকে উঠানোর চেষ্টায় আছে। এই রাতুল, আজ রোজের জন্য তোকে ছেড়ে দিলাম আমি। নেক্সট টাইম লাবিবার রোজকে যদি কোনো খারাপ কিছু বলিস তাহলে তোকে এই পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা নেব। রোজ আমার কলিজা,
লাইফ লাইন। ওকে নিয়ে যদি আর কোনোদিন অপমান করিস তাহলে। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। রোজ, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যা নাক থেকে এখনো রক্ত ঝরছে, রক্ত বন্ধ করার ব্যবস্থা কর। আর প্লিজ এবার মেয়েদের সম্মান করতে শিখ। হসপিটালের উদ্দেশ্যে চলে গেল রাতুল। লাবু এখনো ঠায় দাঁড়িয়ে আছে আর চোখের জল ফেলছে। ওর ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না আমি। এদিকে ভাইয়ার হাত থেকেও রক্ত ঝরছে। গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে, এখন ওর হাতটা ব্যান্ডেজ করা ইম্পর্টেন্ট। লাবুর সাথে কাল এ নিয়ে কথা বলবো। লাবুকে বিদায় জানিয়ে ভাইয়াকে নিয়ে গাড়িতে বসলাম আমি। ভাইয়ার রাগে গজগজ করতে করতে এখনও রাগ কমেনি। দেখি হাতটা দিন, মেডিসিন দিয়ে ব্যান্ডেজ দিতে হবে। কিভাবে রক্ত ঝরছে? লাগবে না, এমনি বন্ধ হয়ে যাবে। এমনি এমনি হবে না, সব কিছুতে এত জেদ করবেন না, এত জেদ ভালো না। দিন হাতটা। জোর করেই হাত ব্যান্ডেজ করতে বসলাম আমি। আচ্ছা, এত রেগে যাওয়ার কি ছিল? ও কয়টা কথা বলল আর আমি খারাপ হয়ে গেলাম, হয় নাকি? কেন ওর কথাগুলো ধরে এভাবে মারামারি করতে গেলেন বলুন তো? চুপ থাক, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। তোকে এতগুলো খারাপ কথা বলার সাহস পায় কোথা থেকে? ওকে আজকে আমি মেরেই ফেলতাম, শুধু তোর জন্য বেঁচে গেল। শালা আমার রোজকে বাজে কথা বলে। নিন ব্যান্ডেজ কমপ্লিট, সবই বুঝি আমি। এই সামান্য একটা বিষয় নিয়ে একদম কথা বলবি না। তোর কাছে এটা সামান্য হলেও আমার কাছে অনেক বড় ইস্যু। আমি বেঁচে থাকতে তোকে কেউ খারাপ কথা বলবে, ইনসাল্ট করবে, তা কিছুতেই মানবো না আমি। ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। বাসায় যাব, তাড়াতাড়ি চলুন। এই যা, আপনি এই হাত দিয়ে ড্রাইভ করবেন কিভাবে? আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন? ভালোবাসিস নাকি? চিন্তা করিস না, পারবো আমি। ভাইয়ার কথায় কোনো উত্তর না দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি আমি। তোকে নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে করবো রে ভাইয়া? তোকে ঘৃণা করি আর যাই করি না কেন, তবুও তোর খারাপ চাই না। বাসায় এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তা দেখতে ব্যস্ত। হাত বাড়িয়ে বৃষ্টির প্রতিটা ফোঁটা স্পর্শ করছি। হঠাৎ বৃষ্টিতে ভেজার ইচ্ছা জাগলো আমার। যেই ভাবা সেই কাজ, দৌড়ে ছাদে পৌঁছালাম আমি। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজার পরই মাথার ওপর ছাতা দেখতে পেলাম, কিন্তু ছাতা এলো কোথা থেকে? আমার পাশে ছাতা হাতে দাঁড়িয়ে আছে ভাইয়া। ভাইয়াকে দেখেই রেগে গেলাম আমি। এটা কি হলো? আপনি ছাতা নিয়ে এসেছেন কেন? আর এসেছেন ভালো কথা, কিন্তু আমার মাথার উপর ধরেছেন কেন? কারণ অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসবে। আমি চাই না তোর জ্বর আসুক। জ্বর আসলে আমার আসবে, তাতে আপনার কি? ছাতা সরান, আমি বৃষ্টিতে ভিজবো। না, সরাবো না। জ্বর আসলে তো সেই আমাকেই জ্বালিয়ে মারবি। আমি বাবা এসব প্যারা সহ্য করতে পারবো না। তাই নিজের সেফটির জন্য হলেও তোকে বৃষ্টিতে ভিজতে দেয়া যাবে না। আরে আজব তো, আমি কি বাচ্চা নাকি? আমার জ্বর হলে অন্যকে জ্বালাবো? এসব ফালতু এক্সকিউজ বাদ দিয়ে যান এখান থেকে। যাবো তো, একা নই, তোকে সঙ্গে নিয়ে তবে। যাব না আমি। আপনার ছাতা নিয়ে ভাগেন আপনি। না, যাবো না। তুই যতক্ষণ এখানে থাকবি ততক্ষণ আমিও ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখি তুই কি করে ভিজিস। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে আমাকে বৃষ্টিতে ভিজা থেকে আটকান আপনি। ভালোভাবে বললাম, কাজ হলো না তো? ওকে, তাহলে অন্যভাবে বিদায় করছি। জাস্ট ওয়েট। একটানে ভাইয়ার হাত থেকে ছাতা নিয়ে নিচে ফেলে দিলাম আমি। এই রোজকে চ্যালেঞ্জ, এখন আটকান বলে হাসতে লাগলাম আমি। একা ভিজতে ভালো লাগছে না, আমাকে নিয়ে ভিজবি, এটা আগে বললেই হতো। এত অভিনয় করার কিছু ছিল না। এত ভালোবাসিস আমাকে? মুভিতে দেখেছি হিরো আর হিরোইন বৃষ্টিতে ভিজে রোমান্স করে। তোরও বুঝি সেই ইচ্ছে জেগেছে? উফ, অসহ্য বিরক্তিকর। আপনি কি বলুন তো, যা নয় তাই বলা শুরু করেছেন। আপনার সাথে রোম্যান্স করতে বয়েই গেছে আমার। মুখ ভেঙচি কেটে আমি শুধু আপনাকে এখান থেকে বিদায় করার জন্য এটা করেছি, সেটা আপনিও খুব ভালোভাবে জানেন। না, জানি না আমি। আমি জানি তুই। ধর, ভাল লাগে না। এই আপত্তির জন্য একটু শান্তিতে বৃষ্টিতে ভিজাও যায় না। মন খারাপ করে নিচে চলে যাচ্ছি। আমি যেতে নিলেই আমার কোমর চেপে ওনার সাথে মিশিয়ে নিলেন উনি। ওনার চোখে অদ্ভুত এক নেশা দেখতে পাচ্ছি আমি, যেই নেশায় ডুব দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু না, তা সম্ভব নয়। কি হলো, ছাড়ুন আমাকে।
ছাড়বো বলে তো ধরিনি। আমারও আজ তোর সাথে রোম্যান্স করতে ইচ্ছে করছে। একদম ওনার কাছাকাছি দাঁড়িয়ে আছি আমি। উনি নেশাভরা চোখ নিয়ে এগিয়ে আসছেন আমার দিকে। কি করব, ওনার হাতে খুব সজোরে একটু চিমটি কাটলাম আমি। উনি আহ বলে হাতের বাঁধন কিছুটা হালকা হলেই ওনাকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেলাম আমি। ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল, না হলে। ভাগলি একটা, এমনি এত কথা বলে, আর আমি একটু আদর করতে গেলেই সব কুবুদ্ধি মাথায় এসে ভর করে। থুর, মুডটাই নষ্ট করে দিল। ফ্রেশ হয়ে পড়তে বসেছি আমি। সারাদিনে ভাইয়ার সামনে যাইনি আমি। কি করছে কে জানে। লাবুর কথাটা বারবার মনে পড়ছে। কি হয়েছে লাবুর? রাতুল কি সত্যি সত্যি কথাগুলো বলল নাকি মিথ্যা? এইরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। ফুপ্পির ডাকে ভাবনার ছেদ করলো আমার। আসছি ফুপ্পি। খাবার টেবিলে বসে আছি আমি, কিন্তু রোদ ভাইয়া কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না। যে সবার আগে খেতে বসে সে আজ সবার শেষেও আসার নাম নেই। ব্যাপারটা কি? আয়শা, রোদকে দেখছি না, ও কোথায়? বাসায় ফিরেনি এখনো? ফিরেছে সেই বিকেলে, আর বের হয়নি, বলেছে খাবে না। খাবে না কেন? কি হয়েছে? শরীর ঠিক আছে তো নাকি? না বললো তো ঠিক আছে, এমনি খাবে না বলে শুয়ে পড়লো। ঠিক আছে, তাহলে রোজ খাওয়া শুরু করি। ও আসবে না তাহলে ওয়েট করে লাভ নেই। আয়শা শোনো, খাওয়া শেষে রোজকে দিয়ে রোদের খাবারটা পাঠিয়ে দিও। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আর আমি জানি রোজ বললে না খেয়ে থাকতেই পারবে না। ঠিক আছে, তোমরা খেয়ে নাও। উফ, কুমিরছে না, দিল তো আমাকে ফাঁসিয়ে। কেন রে, এখানে এসে খেয়ে নিলেই তো পারতি। না, আমাকে দিয়ে তোর সব কাজ করাতে হবে। এখন আঙ্কেলকে না বলেও পারবো না। ভাইয়ের রুমের দরজায় দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকবো না ভাবছি সেটাই। না ঢুকলে খাবারটা দিব কি করে? ধুর, এত ভেবে কাজ নেই। খাবারটা রেখেই চুপচাপ চলে যাব। ভিতরে ঢুকে দেখলাম পুরো রুম অন্ধকার। লাইট অন করে খাবারটা টেবিলে রাখলাম আমি। বিছানায় তাকিয়ে দেখলাম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে ভাইয়া। ভাইয়াকে এভাবে দেখে মনে পড়লো আমার বৃষ্টির পানি তো ভাইয়ার সহ্য হয় না। জ্বর আসে, তাহলে কি জ্বর এসেছে? ভাইয়ার পাশে বসলাম আমি, কিন্তু আজকে ভাইয়ার মুখে কোনো কথা নেই। হয়তো রুমে এসেছি তাও বুঝতে পারছে না। ভাইয়ার কপালে হাত দিয়ে অবাক আমি। এত জ্বর আর কাউকে কিছু বলেনি। সত্যি এই ছেলেটা বড় ইরেসপন্সিবল। এখন কি করব আমি? আগে খাবারটা খাওয়াই, তারপর ঔষধ দিয়ে জলপট্টি দিব। এই যে ভাইয়া, উঠুন প্লিজ, খাবেন? বুঝি তুই এসেছিস? খাবো না আমি, এখন ঘুমোবো। খেয়েই ঘুমিয়ে পড়বে। প্লিজ খেয়ে নাও। না, খাবো না। তুই আমার মাথায় হাত বুলিয়ে দে তো, মাথাটা বড্ড ভারী হয়ে আছে, ব্যথাও করছে। দিব। তার আগে খেয়ে নিন প্লিজ। না, খাবো না, খেতে ভালো লাগে না আমার। প্লিজ খেয়ে নিন। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, উঠে বসুন। হাতে এক লোকমা খাবার নিয়ে ওনার মুখের কাছে ধরলাম আমি। খেয়ে নিন প্লিজ। কিছুক্ষণ চুপ থেকে উঠে বসলেন উনি। কিছুটা খেয়ে আবারও কাঁথা মুড়ি দিয়ে আমার হাত বুকে নিয়ে শুয়ে পড়লেন উনি। হাতটা ছাড়ুন, ঔষধ আনতে হবে তো। না, ছাড়বো না। ছাড়লে আমাকে ফেলে চলে যাবি তুই। তোকে কিছুতেই ছাড়বো না আমি। উফ, আমি যাব না। ঔষধটা নিয়ে আবারও আপনার কাছে ফিরে আসবো, প্রমিস। সত্যি আসবি তো? ঠিক আছে, তাহলে যা, 1 মিনিটে আবার চলে আসবি। ওকে ছাড়ুন। ভাইয়ার কাছ থেকে হাত ছাড়িয়ে খাবারের প্লেট টেবিলে রেখে ঔষধ খাইয়ে মাথায় জলপট্টি দিচ্ছি আমি। জ্বরের ঘরে আবল তাবল বকছেন উনি। কান পেতে শোনার চেষ্টা করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তবে কিছুটা আন্দাজ করতে পারছি। বুঝি আমাকে একটুও ভালোবাসে না। কেন রে বুঝি? আমি না হয় একটু দেরিতে তোর ভালোবাসাটা ফিল করতে পেরেছি, কিন্তু তুই তো আমাকে ভালোবাসতি। তাহলে আমাকে ক্ষমা করে দে না। আর কত অবহেলা করবি? এই অবহেলা সহ্য হচ্ছে না আমার। খুব কষ্ট হয় বুকে, চিনচিন ব্যথা করে। হ্যাঁ বুঝি, বল না ভালোবাসি। আমি যে তোর এই একটা কথা শোনার জন্যই অপেক্ষা করছি। বলো না ভালোবাসি। এই কথাটা আওড়াতে আওড়াতে কোমর জড়িয়ে আমার কোলে ঘুমিয়ে গেল ভাইয়া। আমিও জানি না ভাইয়া কেন তোকে মানতে পারছি না। কোথায় যেন আটকে আছি আমি।
তোকে কষ্ট দিতে চাই না আমি, তবুও নিজের অজান্তেই দিয়ে ফেলি। ঘুমন্ত মুখটাই কি নিষ্পাপ লাগছে ওকে। একেবারে কিউটের ডিব্বা, আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম আমি। কখনো যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। সকাল 8টায় ফুপির ডাকে ঘুম ভাঙলো আমার। চোখ খুলে অবাক হলাম আমি। আরে আমি তো ভাইয়ার ঘরে ছিলাম, তাহলে এখন নিজের রুমে এলাম কি করে? নিশ্চয়ই ভাইয়ার কাজ হবে। তাহলে ও কোথায়? জ্বর কমেছে তো? ফুপি ভাইয়া কোথায় গো? আমার কথায় অবাক চোখে তাকিয়ে আছেন ফুপি। যেন কি একটা জিজ্ঞেস করে ফেলেছি আমি, যা আমার উচিত হয়নি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথায় কিছুটা হাসলেন উনি। মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, অনেক দিন পর আমার কাছে রোদের খোঁজ করলি তুই, এতে অনেক খুশি আমি। আসলে রোদ কি একটা কাজে বেরিয়েছে, ওর লেট হবে বাসায় আসতে। আর যাওয়ার সময় বলে গেছে কলেজ যেতে হলে বাড়ির গাড়ি নিয়ে যেতে, আর বিকেলে গাড়ি পাঠিয়ে দেব, চলে আসিস। কথা না শুনলে খুব বকবে তোকে। কত তোমার ছেলের বকার ধার ধারি আমি। আসলে পুপি, কাল রাতে ভাইয়ার খুব জ্বর এসেছিল। কই, আমাকে কিছু বললো না তো, শুধু বলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কাজ মিটিয়ে ফিরে আসবে। এই ছেলেটা কি যে করে না, জ্বর শরীরে কোথায় গেল কে জানে। আচ্ছা তুই নিচে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা পুপি, এত সকালে কি এমন জরুরি কাজ পড়লো যে জ্বর শরীরে বেরোতে হলো? কলেজ থেকে এসে ড্রয়িং রুমে পা দিয়ে অবাক হলাম আমি। দাদু আর নিতু আপু এসেছে। দাদুকে দেখে লাফিয়ে উঠলাম আমি। দাদু বলে দৌড়ে জড়িয়ে ধরলাম তাকে। দাদু পরম মমতায় জড়িয়ে নিলেন আমায়। দাদু তুমি আসছো? কই, আমি তো জানি না। নানু ভাই, তুমি আমার ছোট গিন্নিকে বলনি আমি আসছি? ও, তার মানে ভাইয়া দাদুকে আনতে জ্বর নিয়েও স্টেশনে গিয়েছিল? তাহলে কাউকে বললো না কেন? না নানু, এই বুচি জেনে কি করবে? আমরা সবাই জানলেই হলো। আচ্ছা, আমরা সবাই জানলেই হবে। তুমি আসছো জানলে গাল ফুলিয়ে বসে থাকতো। কারণ কি জানো? কি কারণ নানু ভাই? তোমাকে আমি সবার থেকে বেশি ভালোবাসি কি না? তুমি আসলে ওর ভালোবাসা কম পড়বে এটা ওর ধারণা, তার জন্য হিংসে হয়। ও তাই বলো, হওয়ারই কথা। এরকম হ্যান্ডসাম বরকে কেউ কারোর সাথে শেয়ার করতে চাইবে না, সেখানে আমার দাদু ভাই কি করে সহ্য করবে? ওনার দিকে চোখ রাঙিয়ে তাকালাম আমি। তাতে ওনার কিছু হলো না, উল্টো দাঁত বের করে হেসে চলেছেন উনি। দাদু, তুমিও সব আজগুবি কথায় কান দিচ্ছ? কার বর, কিসের বর? উনি আমার কাজিন, এই যা আর কি, কিছু না। দাদু ভাই, আমরা গ্রামে থাকলেও সবই জানি। গ্রাম থেকে এত জার্নি করে তোমাদের ঝগড়া দেখতে নিশ্চয় আসিনি। এবার ঝগড়াঝাটি বাদ দিয়ে একটু প্রেম ট্রেম করো, আমরাও একটু দেখি। ভালোবাসার কথাও তো বলতে পারো দুজনে। আমি কিছু বলতে যাব, তখনই নিতু আপু অভিমানী কণ্ঠে বলল, আমাকে কারোর চোখে পড়ে না, আমি শুধু শুধু এসেছি। তোমরা নিজেরাই ঝগড়া করে যাচ্ছ, আমাকে কেউ ভালোবাসো না। ও সরি আপি, এই কুমির ছানার জন্য তোমার সাথে কথা বলতে পারিনি বলে আপিকে জড়িয়ে ধরলাম আমি। হয়েছে হয়েছে, এবার মান অভিমান ঝগড়াঝাটির পালা শেষ। এবার তাহলে সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসো, আমি খাবার দিচ্ছি। ওকে বলে যে যার মতো রুমে চলে গেল। নিতু আপু আমার সাথেই থাকবে, আর দাদু রোদ ভাইয়ার রুমের পাশের রুমে। পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছি আমি। কলম খেয়েও যদি মাথার ব্রেন একটু খুলে সেই আশায়, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছে না। ফিজিক্স এই সাবজেক্টটা কিছুতেই আমার মাথায় ঢুকতে চায় না। তাই বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি আর কলম খাচ্ছি। নিতু আপু বসে বসে ফোন ঘাঁটছে আর মাঝে মধ্যে একটু আধটু হাসছে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে চ্যাটিংয়ে ব্যস্ত সে। আমি মুখ গোমড়া করে এদিক ওদিক দেখছি। কুমির ছানার সাথে ভাব হলে এক্ষুনি কত ভালো করে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিত আমায়। কিন্তু আজকে তো কুমির ছানাকে পড়ানোর কথা বলবো না আমি। আবার কালকে এক্সামও আছে। উফ, এই প্যারা আর সহ্য হয় না। হঠাৎ ঝড়ের গতিতে এসে আমার পাশের চেয়ারে টেনে বসে পড়লো ভাইয়া। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবারও নিজের কাজে কলম খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। ভাইয়া এক টানে মুখ থেকে কলম বের করে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন মেঝেতে। আমি হাঁ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে, আর ভাইয়া রেগে তাকিয়ে আছে আমার দিকে।
এত বড় ডাগর মেয়ে হয়ে এখনো কলম কামড়াস, লজ্জা লাগে না? বাচ্চারা না হয় বুঝে না তাই এসব করে, কিন্তু তুই অবুঝ নোস, তাহলে এভাবে রাক্ষসের মতো কলম কামড়াচ্ছিস কেন? কবে বড় হলাম আমি, এখনো সেই পিচ্চি মেয়েই আছি। আর এটা আমার কত পুরনো অভ্যাস, কোনো কিছু না বুঝলে কলম কামড়ানো আপনি তো জানেনই, তাহলে এভাবে বকছেন কেন? জানি, তাই অলওয়েজ বলি এই ব্যাড হ্যাবিট ত্যাগ কর। কে শুনে কার কথা? আচ্ছা, আমার কথা শুনলে কি তোর খুব বড় ক্ষতি হয়ে যাবে? কারণ পড়া ভুলে গেলে আর মনে পড়বে না, তখনই এইসব প্রশ্নের উত্তর না দিয়ে এক্সাম হল ত্যাগ করতে হবে আমার। এতে রেজাল্ট খারাপ হবে আমার, আর আবারও বকা শুরু হবে আপনার। চুপ, যত সব ফাউল কথা। একটা কথার পিঠে 101টা কথা না বললে হয় না। আচ্ছা, এসব বাদ দিয়ে কোন চ্যাপ্টারের প্রবলেম সেটা বল। ওই তো এই চ্যাপ্টারটায় সন্ধ্যা থেকে বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মাথায় ঢুকছে না। ও, তাহলে আমাকে একবার ডাকলেই পারতি। অবশ্য আমাকে ডাকবি বা কেন? আমি তো তোর কেউ না। বোধহয় শত্রু হই, তাই না রে? ভাইয়ের কথায় অশ্রুতে ভরে গেল আমার দু চোখ। সত্যি তুই কখনো আমাকে বুঝলি না, আগেও বুঝিসনি আর এখনো বুঝিস না। অবশ্য তুই আমাকে বুঝবি এটা কখনো আশাও করি না আমি। ভাইয়া খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আমায়। ওনার কাছে সব কিছুই ইজি, খুব কঠিন বিষয়কেও নিজের মতো করে সহজেই বুঝিয়ে দেওয়ার অ্যাবিলিটি আছে ওনার। ভাইয়ার খুব ইচ্ছা ছিল ডক্টর হওয়ার, কিন্তু আঙ্কেলের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে এখন অনার্স করছেন উনি। তবে ডক্টর হতে না পারার কষ্টটা এখনও আছে ওনার মাঝে, কিন্তু কখনো সেই কষ্টটাকে কারো সামনে জাহির করে না উনি, নিজের মধ্যেই চেপে রাখেন। আমাকে মনোযোগ সহকারে পড়াচ্ছেন উনি, আর আমি পড়া বোঝার চেয়ে বেশি বোঝার চেষ্টা করছি ওনাকে। বইয়ে মুখ গুজেই আচমকা ফিসফিস করে বলে উঠলেন উনি, হ্যাঁ বুঝি, আই নো আই এম কিউট অ্যান্ড হ্যান্ডসাম, হাজারো মেয়ের ক্রাশ। তাই এখন আমাকে চোখ দিয়ে না গিলে পড়াশোনাকে গিলে খা, তাহলে কালকে কাজে দিবে। আমাকে সবসময় তোর সামনে দেখতে পাবি, কিন্তু এক্সাম চলে গেলে এক্সাম পাবি না, বুঝেছিস? ওনার কথায় ভাবাচাকা খেয়ে গেলাম আমি। বুঝলো কি করে সারাক্ষণ তো বইয়ের পাতায় মুখ গুজেছিল? তাহলে এখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। এত লজ্জা পাস না, লজ্জা পেলে তোকে নতুন বইয়ের মতো দেখায়। আর নতুন বইয়ের সাথে বর কি করে নিশ্চয়ই জানিস। বইপত্র গুছিয়ে পড়ার টেবিল থেকে উঠে যাচ্ছি আমি। এসব ফালতু কথা বলতে একদম ইচ্ছা করছে না আমার। এই কুমির ছানারও যে এমন ঠোঁট কাটা নির্লজ্জ হতে পারে জানা ছিল না আমার। যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। কি হলো, বই নিয়ে কোথায় যাচ্ছিস? তোকে পড়া ছেড়ে উঠতে বলেছি আমি? না বলেনি, এখন আর পড়বো না আমি, তাই চলে যাচ্ছি। তাছাড়া আপনি যা শুরু করেছেন তাতে পড়ার মুডটাই নষ্ট হয়ে গেছে আমার। সো আপনি এসব ভুলভাল কথা বকতে থাকেন, আসছি আমি। এক পাও সামনে এগোবি না, ঠ্যাং ভেঙে রেখে দেব। চুপচাপ বই খুলে পড়তে বস, নইলে। নিতু, একটা বড় দেখে লাঠি নিয়ে এসো তো। এক্ষুনি আসছি। বলেই ফোন রেখে বিছানা থেকে লাফ দিয়ে উঠে রুম থেকে ছুটে বেরিয়ে গেল আপু। এটা আমার কোন জন্মের শত্রু ছিল কে জানে। এই লাঠি নিশ্চয়ই আমার উপর অ্যাপ্লাই করার জন্যই আনা হচ্ছে। লাঠি দিয়ে কি হবে? একটা বাদরকে আদর করব। আসলে এই বাড়ির সবাই খুব বেশি আদর ভালোবাসা দিয়ে এখন বাদরে পরিণত করেছি, তাই এটা দিয়ে একটু মানুষ করার প্রয়াস আমার। কে কখন আমাকে আদর করলো? একমাত্র ফুপি আমাকে বেশি আদর দেয় ভালোবেসে, আঙ্কেলও ভালোবেসে, তবে ফুপির থেকে বেশি নয়। আর আপনি তো একটু আদর করেন না, শুধু মারেন, বকেন, শাস্তি দিয়ে কষ্ট দেন। অন্যমনস্ক হয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে জিব্বায় কামড় কাটলাম আমি। উফ, না চাইতেও কী সব বলে ফেললাম আমি। আমার দিকে মোহনীয় চাহনিতে চেয়ে আছেন উনি। সত্যি বলছিস তুই? তোকে ভালোবাসি, কিন্তু কখনো আদর করিনি আমি। তবে কোনোদিন করিনি বলে যে আজও করব না তা ভাবিস না। আজকে তোকে। ভাইয়া এই নিন লাঠি। ইস, বিরক্তিকর। তোকে এখনই আসতে হলো, একটু পরে আসলে কি হতো? যখনই রোজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি তখনই কোনো না কোনো ডিস্টার্ব ঠিক চলে আসে। কিছু কি বলবেন ভাইয়া? থ্যাঙ্কস লাঠিটা ঠিক সময় এনে দেওয়ার জন্য।
ভাইয়ার অবস্থা দেখে মুখ চেপে হাসছি আমি। এখন মনে মনে নিতু আপুকে খুব ঝাড়ছেন উনি। থ্যাঙ্কস আপু, নিজের অজান্তেই আমাকে হেল্প করার জন্য। বুঝি ঠ্যাটার মতো এখনো দাঁড়িয়ে আছিস কেন? পড়তে বস। এত বড় একটা লাঠি দেখে ভয় পেয়েই পড়তে বসলাম আমি। এখন পড়তে না বসলে এটা দিয়ে মারতেও দ্বিধাবোধ করবেন না উনি। আর আপু যেই সাইজের লাঠি এনেছে, এটা দিয়ে একটা বাড়ি দিলেই আমার হাড্ডি গুড্ডি সব খসে পড়বে। নিজের ভালো পাগলেও বুঝে, সেখানে আমি তো সুস্থ। তাই পড়ায় মনোনিবেশ করলাম আমি। আমার পরীক্ষার জন্য বাসায় খুব একটা কারোর সাথে গল্পগুজব করতে পারি না আমি। ইদানিং রোদ ভাইয়া নিতু আপুর সাথে একটু বেশিই মিশছে। দুজনে বাইরে ঘুরতে যায়, আড্ডা মারে, আমাকে পড়াতে বসেও দুজনে গল্প করে। এখন এই নিতু আপুকেও আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। পড়তে পড়তে বোরিং লাগছে আমার, তাই রিফ্রেশমেন্ট হিসেবে ছাদে গেলাম আমি। ওমা, ছাদের কর্নারে ওরা কারা? কিছুটা এগিয়ে দেখলাম নিতু আপুর হাত ধরে আছেন রোদ ভাইয়া। দুজনে হে হে করে হাসছে আর কি নিয়ে যেন কথা বলছে। আমি কান পেতে শোনার চেষ্টায় আছি, কিন্তু কিছুই কানে আসছে না। এদেরকে এভাবে দেখে রাগে গজগজ করছি আমি। গতকাল বলল আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে খুব ভালোবাসে, আরও কত কি। আর আজকে দেখো আমাকে পড়া বুঝিয়ে ছাদে এসে অন্য মেয়ের সাথে গল্পে মেতে উঠেছে। শালা রোদ, তোকে আমি না, থাক তোরা গল্প কর, আমি যাই। না, আমি যাব কেন? গেলে ওই শাকচুন্নি যাবে। নিজেকে আটকাতে না পেরে ভাইয়ের সামনে গেলাম আমি। আচমকাই হাতে একটা কামড় বসিয়ে দিলাম আমি। কোনো হাতে আপুকে ধরেছিস দেখি, আজকে তোর হাত ভাঙবো। আমাকে ছেড়ে অন্য মেয়ের হাত ধরা? কোন হাত দিয়ে আপুকে টাচ করেছিস দেখি, দেখা। আমার কাণ্ডে হতবাক হয়ে তাকিয়ে আছে দুজনে। কি করছিস ভাইয়া? রেগে যাবে তো। লাগলে লাগবে, তাতে তোমার কি? সরো আমাদের মধ্যে থেকে। রোজ, পাগল হয়ে গেলি নাকি? তুই ভালোবাসবি না, আবার অন্য মেয়ের সাথে দেখলেও মারবি? এটা কি করে হয়? আমি নিতুর সাথে আড্ডা দিচ্ছি, হাত ধরেছি, তাতে তুই রাগিস কেন? আমাকে তো তুই ভালোবাসিস না, তাহলে প্রবলেম কি? ভাইয়ার কথায় কিছুটা অপ্রস্তুত ফিল করলাম আমি। সত্যি তো এত রিয়াক্ট করা উচিত হয়নি। আপুর হাতে হাত রেখেছি দেখেই তো সব ভুলে গিয়েছিলাম আমি। সে আপনার যা ইচ্ছা তাই করুন, আমি শুধু পড়া বোঝার জন্য আপনাকে পুরো বাড়ি খুঁজে মরছি, আর আপনি কিনা এখানে গল্প করছেন। আমি পড়াগুলো বুঝতে পারছি না। আড্ডা রেখে তাড়াতাড়ি আসুন, আমাকে পড়া বুঝিয়ে দিন। আড্ডার টাইম উড়ে যাচ্ছে না, কিছুক্ষণ পর দিতে পারবেন। বলেই নিচে নেমে গেলাম আমি। সত্যি পাগলি, তোমার সাথে আমাকে সহ্য হচ্ছে না, তাই এভাবে পড়ার অজুহাতে তোমার কাছ থেকে নিয়ে যেতে চাইছে। আমি আসছি, নইলে আজ আমার কপালে শনি আছে। ঠিক আছে ভাইয়া, যান আপনি। আজকে লাস্ট এক্সাম আমার। সিয়াম আর নাহিদ ভাইয়ের সাথে অনেক দিন যোগাযোগ নেই আমার। তবে সিয়ামের কথা অনুযায়ী ওরা ভাইয়াকে সব বলে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। আজ ভাইয়ার সব ভুল ক্ষমা করে আপন করে নেব আমি। অনেক খুশিতে এক্সাম শেষ করেছি। আজকের সময়গুলো যেন যেতেই চাইছে না। এক্সাম শেষে বাইরে দাঁড়িয়ে কথা বলছি আমি আর লাবু। তখনই রাতুল এসে সামনে দাঁড়ালো আমার। ওকে এভাবে দেখে চোখাচোখি করলাম দুজনে। এই রোজ সেদিন তোর লাভারের জন্য বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? অমানুষ সেদিন এত মার খেয়েও মানুষ হসনি। আসলে একটা কথা ভুলে গিয়েছিলাম আমি, কুকুরের লেজ কখনো সোজা হয় না। সেদিন যে বাঁচিয়েছিল আজকেও সে বাঁচাবে। তুই আমাকে মিন করে কথাটা বললি তো? দেখি আজকে তোকে কে বাঁচায়। তোর এমন হাল করবো যে সমাজে মুখও দেখাতে পারবে না। এই রাতুল, ওর সাথে লাগছিস কেন? আমার জীবনটা নষ্ট করেও তোর স্বাদ মেটেনি, এখন ওর জীবনটাও নরকে পরিণত করতে চাইছিস? কাম অন ডার্লিং, তুমি কখনোই আমার গন্তব্যে ছিলে না। রোজের কাছে পৌঁছানোর একটা ধাপ ছিলিস মাত্র। ভেবেছিলাম তোর সাথে জোর করে মিশে রোজের সাথে সম্পর্ক ভালো করব, কিন্তু ওই রোজ তো আমাকে সহ্যই করতে পারে না। উপরত্ব সেদিন কি মারটাই না খাওয়ালো। আমি প্রথম থেকে রোজকে ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য তোকে জাস্ট ইউজ করছিলাম মাত্র। তোকে ব্ল্যাকমেল করে হৃদের সাথে ব্রেক করিয়েছিলাম, যাতে তোকে দিয়ে
রোজের কাছে পৌঁছাতে পারে, কিন্তু রোজ আমার সব কষ্ট পানি করে দিল। আজ তো তোকে ছাড়বো না রোজ, সব সুদে আসলে উসুল করে ছাড়বো। তার মানে তুই লাবুকে এতদিন ধরে ভয় দেখাচ্ছিলিস, তার জন্যই সবসময় ভয় ভয়ে থাকতো। আর লাবু রিতকে ভালোবাসে। লাবু রিত, কোন রিতকে ভালোবাসিস তুই? রোজ আজ তোকে সব বলবো আমি এখন। তুই চল এখান থেকে, নইলে খুব বড় কিছু ঘটে যাবে। সরি লাভ ডার্লিং, এখন তুমি যেতেই চাইলে যেতে পারিস, কিন্তু রোজকে তো ছাড়াছাড়ি। আজকে ওকে আমার বড্ড প্রয়োজন। আজ ওকে আমার ভালোবাসা রঙে রঙিয়ে দেব, আমি যে রং আর কোনোদিনও মুছতে পারবো না। সেই আশা তোর কোনোদিনও পূরণ হবে না। রোদ ভাইয়া থাকতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। দূরে থাক, আমাকে টাচও করতে পারবি না। ওকে, তাহলে দেখা যাক তোর হিরো তোকে বাঁচাতে আসে কিনা। বলেই আমার দিকে এগুতে লাগলো রাতুল। ওকে এভাবে এগুতে দেখে হাত পা কাঁপছে আমার। ভাইয়া তুই কোথায়? তোর বুচি খুব বড় বিপদে আছে, তাড়াতাড়ি আয় প্লিজ। লাবুর হাত শক্ত করে দাঁড়িয়ে আছি আমি। এতক্ষণে রাতুলের কয়েকটা বখাটে ফ্রেন্ডও এসে হাজির হয়ে গেছে। সবাই একসাথে হাসছে আর আমাদের দিকে এগোচ্ছে। লাবু আর আমি দুজনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। আজ এত বড় বিপদে আছি আমি, আর আজই ভাইয়ার লেট হচ্ছে। যে 24 ঘন্টা আমাকে আগলে রাখে, আমার সাথে থাকে, আর আজ তাকে আমার সব থেকে বেশি প্রয়োজন, অথচ সে নেই আজ। মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। লাবুর হাত শক্ত করে ধরে দৌড় লাগলাম দুজনেই। যদি শেষ রক্ষা হয়। দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে কিছু একটার সাথে পা লেগে হুমড়ি খেয়ে পড়লাম আমরা। পাথরে মাথা লাগায় ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু এটা এখন আমার কাছে ব্যাপার না। আগে এই দানবটার হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। রাতুল আর তার সহযোগীরা চারদিক থেকে ঘিরে ফেলেছে আমাদের। দুজনে উঠে দাঁড়াতেই রাতুল আমার দিকে এগিয়ে আমার ওড়না ধরতে যাবে, তখনই কেউ ওর হাত আটকে দিল। হাতকে লক্ষ্য করে হাত বাড়িয়ে দেওয়া লোকটার দিকে তাকালাম আমি। তাকে দেখেই অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আমার। এতক্ষণে দেহে প্রাণ ফিরে পেলাম আমরা। এই লোকটা থাকলে আমার আর চিন্তা কি। এখন এই রাতুল আর ওর পোষা শয়তানগুলো কিছুই করতে পারবে না আমার, কারণ আমি জানি যাই হয়ে যাক না কেন আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ভাইয়া তুই এসেছিস? যা ওপাশে গিয়ে দুজনে দাঁড়া, এই রাতুলের বাচ্চাকে আমি দেখে নিচ্ছি। রাতুলের হাত মোচড় দিয়ে বলে উঠল ভাইয়া। সেদিন এত মারলাম তবুও রোজের পিছু ছাড়িসনি। আজকে এতখানি জায়গা দৌড়াতে দৌড়াতে নিয়ে এসে ওর কপাল থেকে রক্ত ছড়িয়েছিস। অকৃতজ্ঞ মানুষ যে তোকে আমার হাত থেকে বাঁচালো, আর আজ তারই রক্ত ছড়ালি। সেদিন রোজের কথায় তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ বাঁচবি না। কাপুরুষের বাচ্চা, আবারও আমার রোজকে টাচ করার সাহস দেখিয়েছিস। আজকে তোর এই হাতটাই অবশিষ্ট রাখবো না আমি। তখন রোজ কেন, কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস পাবি না আর। তোকে সেদিন ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুই শুনলি না। এবার দেখ তোর কি হাল করি আমি। রাতুল নিজের হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে, কিন্তু পারছে না। অন্যদিকে এতগুলো ছেলেকে একসাথে দেখে ভয় পেয়ে গেলাম আমি। ওরা সবাই মিলে যদি ভাইয়ার কোনো ক্ষতি করে, তাহলে ব্যাগ থেকে ফোন বের করে নাহিদ ভাইয়াকে কল দিলাম আমি। ওনাকে সবটা বলার আগেই এক্ষুনি আসছি বলে ফোন কেটে দিলেন উনি। রাতুলের পোষা প্রাণীগুলো ভাইয়াকে ধরে রাতুলের কাছে ওর কাছ থেকে ছাড়িয়ে নিল। 4-5 জন ছেলে মিলে ভাইয়াকে আটকাচ্ছে, কিন্তু পারছে না। সবগুলোকে মেরে তক্তা বানিয়ে ছাড়ছে ভাইয়া। এরই মধ্যে নাহিদ আর সিয়াম ভাইয়াও চলে এসেছে। এবার রাতুলের পালা। রাতুলকে ধরে বেদরাম পিটাচ্ছে ভাইয়া। আজকে রাতুলের এই অবস্থা দেখে একটুও খারাপ লাগছে না আমার, বরং ভালোই লাগছে। এরকম জঘন্য লোককে মেরে ফেলাই উচিত। আজ যদি ভাইয়া ঠিক সময় না আসতো, তাহলে কি হতো আমার? এই শয়তানটা আমার জীবন শেষ করে দিত। ফোনটা বারবার বেজেই চলেছে, কিন্তু রিসিভ করার ইচ্ছা হচ্ছে না আমার। তবুও একরাশ বিরক্তি নিয়ে ফোন হাতে নিলাম আমি। ফোন কানে নিতেই দেখলাম ভাইয়া রাতুলকে মারতে ব্যস্ত। এমন সময় একটা ছেলে এসে পেছন থেকে ভাইয়াকে একটা লাঠি দিয়ে বাড়ি দিল।
আমি ফোন কানে রেখেই ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠলাম। ফোনের ওপাশে লাবিব ভাইয়ার গলা শুনতে পাচ্ছি। পিচ্ছি কি হয়েছে? রোদ ঠিক আছে তো? কি হলো, কথা বলছো না কেন? কথা বলো। ওহ শিট। ভাইয়া রোদ ভাইয়াকে। কাঁদিস না, বল রোদে কি তখনই হয়েছে? কান থেকে ফোনটা লাবু কেড়ে নিয়ে ভাইয়াকে সবটা খুলে বলল। ভারী কিছু দিয়ে পেছন থেকে আঘাত করায় সাথে সাথে রোদ ভাইয়ার মাথা ঘুরে গেল। দ্রুত রাতুল উঠে দাঁড়িয়ে চুরি নিয়ে এগিয়ে গেল ভাইয়ার দিকে। আমি ভাইয়া বলে চিৎকার করছি কিন্তু শুনছে না। কয়েক সেকেন্ড ব্যবধানে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। এখন কথা বলার শক্তিও পাচ্ছি না। মনে হচ্ছে বোবায় পরিণত হয়েছি। হাঁটু ভাঁজ করে বসে অঝরে কাঁদছি আমি। এখন নিজেই মধ্যে নেই, চারপাশে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। তখনই লাবুর কথাগুলো কানে এলো আমার। রোজ, এই রোজ, তুই এভাবে বসে আছিস কেন? ভাইয়ের কাছে যা, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার কথায় কোনো রেসপন্স করলো না ও। কাঁধ ধরে ঝাঁকিয়ে আবারও এক কথাই বলছি আমি। এবার আমার দিকে ঘুরে তাকিয়ে দৌড় লাগালো ভাইয়ের কাছে। মাটিতে পড়ে আছে রোদ। একটু আগে রাতুল রোদের পেটে ছুরি বসিয়েছে, আর সেটা দেখেই পাথরের মূর্তির ন্যায় বসেছিল রোদ। নাহিদ আর সিয়াম একটু দূরে রাতুলের সহযোগীদের পেটাচ্ছিল। বিদায় কেউ কিছু করতে পারেনি। রোদর মাথা ঘুরছিল, যে কারণে সামনে কি হচ্ছে বুঝতে পারছে না সে। এতক্ষণে স্থানীয় কিছু লোক এসে জড়ো হয়ে গিয়েছে। পুলিশকে কল দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সবাই মিলে রাতুলকে পিটিয়ে ধরে রেখেছে পুলিশে সমর্পণ করবে বলে। আর ওর সহযোগী কয়েকজন পালিয়ে গেছে। দৌড়ে গিয়ে রোদের পাশে বসলো রোদ। রোদের মাথায় নিজের কোলে রেখে ক্রমাগত ডেকেই চলেছে। আধো আধো চোখে তাকাচ্ছে রোদ। সিয়াম আর নাহিদ অ্যাম্বুলেন্সে কল দিয়েছে, এক্ষুনি চলে আসবে। ওরা রোদের পাশে বসে আছে। ভাইয়া, এই ভাইয়া ওঠ না। কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন? তোকে এরকম চুপচাপ একদম মানায় না। ওঠ না, আমাকে বকাবকি করবি না। এই ভাইয়া, তুই শুনতে পাচ্ছিস না? তোকে শুনতেই হবে আমার বক বক। শুনে সব সময়ের মতো আজকে অতিষ্ঠ হয়ে আমাকে বকাঝকা করতেই হবে তোকে। এই ওঠ না প্লিজ। আমি তোর সব কথা শুনবো, কখনো তোর কথার অবাধ্য হব না। তুই যা বলবি তাই বলবো। শুধু একটাবার উঠে দাঁড়া না প্লিজ। আমার সাথে রাগ করে থাকিস না। আধো আধো চোখে রোজের দিকে তাকিয়ে মুচকি হাসছে রোদ। চোখ থেকে পানি ঝরছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। এই বুঝি, এভাবে কাঁদছিস কেন? একদম কাঁদবি না। তুই এভাবে কাঁদলে আমার খুব কষ্ট হয়। তা কি তুই বুঝতে পারিস না? নিজেকে সামলা। তুই এভাবে ভেঙে পড়লে মম ড্যাডকে খেয়ে দেখবে। তুই তো ওদের শক্তি। আর আমি আমি চলে। একদম বাজে কথা বলবি না। তোর কিচ্ছু হবে না। আগের মতো ঠিক হয়ে যাবি। তোর কিচ্ছু হলে আমি নিজেকে শেষ করে দিব। তোকে ছাড়া থাকতে পারবো না আমি। প্লিজ ভাইয়া, এভাবে রাগ করে আমাকে ছেড়ে যাস না। থাকতে পারবো না আমি। প্লিজ আর কাঁদিস না। আমি জানি রোজ, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি। কষ্ট দিয়েছি, অপমান করেছি, কিন্তু কখনো তোর মন বোঝার চেষ্টা করিনি। তুই শুধু একতরফা আমাকে ভালোবেসে গেছিস, কিন্তু সে সময় আমি তোর অনুভূতিকে বুঝতে পারিনি। তোকে বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছি। তুই বলেছিলিস একদিন তোর ভালোবাসা পাওয়ার জন্য পাগলামি করব। তখন তুই আমাকে ভালোবাসবি না। আর দেখ, আজ সেটাই হয়েছে। তোকে পাওয়ার জন্য পাগল হয়ে আছি আমি, কিন্তু তুই মেনে নিতে পারছিস না। এই বুঝি, আমাকে ক্ষমা করে দে না প্লিজ। খুব ইচ্ছে ছিল তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো, কিন্তু হয়তো তা আর সম্ভব না। এই বুঝি, একটাবার শুধু বল ভালোবাসি। শেষবারের মতো এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য হলেও বল না ভালোবাসি। এই কথাটা আওড়াতে আওড়াতেই চোখ বন্ধ করে নিল রোদ। রোজ চিৎকার করে বলছে, তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। কিন্তু কথাটা আদৌ রোদের কানে গিয়ে পৌঁছেছে কিনা সন্দেহ আছে। রোদের জ্ঞান হারানোর কিছুক্ষণ পরে রোজ সেখানে জ্ঞান হারায়। সিয়াম, নাহিদ অ্যান্ড লাবণী মিলে দুজনকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে করিডোরে দাঁড়িয়ে আছে সিয়াম, নাহিদ, লাবু, নিতু আর রোদের নানু, বাবা মা। রোজের বাড়ির লোকেও আসছে। রোদের মায়ের
পাগল প্রায় অবস্থা। একমাত্র ছেলেই তার বাঁচার অবলম্বন ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে হারাতে চাচ্ছে। অন্যদিকে রোজকে সামলানো যাচ্ছে না, বেশি বেশি পাগলামো করছিল। মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে, আর রোদের অপারেশন চলছে। অপারেশন রুমের লাইট নিভতেই সবাই ডক্টর বেরোনোর অপেক্ষায় আছে। ডক্টর বেরিয়ে কোনো সুখবর দিতে পারল না। 4 ঘন্টা পর আবারও জেগে উঠল রোজ। এখন আর ওকে সামলানো যাচ্ছে না। একজন মানুষকে জোর করে কতক্ষণ আর ঘুম পাড়িয়ে রাখা যায়? তাই জেগেই রোদের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার জন্য প্রচন্ড ছটফট করছে। লাবু, রোজকে মা বাবা কেউ সামলাতে পারছে না ওকে। তখন হঠাৎ পেছনে কারো গলায় পেয়ে শান্ত হয়ে দাঁড়ালো রোজ। হ্যাঁ পেয়েছি, কি করছো? এরকম পাগলামি করে না। লাবিব ভাইয়াকে দেখে দৌড়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম আমি। ভাইয়া কি করে আসলো এগুলো জানার কোনো ইচ্ছে নেই আমার। ও ভাইয়া জানেন আপনি, রোদ ভাইয়া আমার উপর খুব রাগ করেছে। দেখুন না, কখন থেকে ওই রুমটাই শুয়ে আছে। কখন থেকে ডাকছি কিন্তু এখনো বের হয়নি। ও ভাইয়া, আপনি একবার বলুন না, আমি আর কোনো দুষ্টুমি করব না। ওর সব কথা মেনে চলবো, কোনো কথার অবাধ্য হব না। তবুও বলো না আমার সাথে কথা বলতে। আপনি জানেন ওর সাথে কথা না বললে থাকতে পারি না, খুব কষ্ট হয়। ও ভাইয়া, আপনি বলবেন না ওকে? আমি জানি আপনি একবার বললে আপনার কথা ফেলতে পারবে না। ও ভাইয়া বলুন না ওকে ফিরে আসতে আমার কাছে। আমার আর কিচ্ছু চাই না, শুধু ওকে ফিরিয়ে দাও বলে হু হু করে কাঁদছি আমি। ভাইয়াও নীরবে কাঁদছে, সাথে এখানে উপস্থিত সবাই। এই পিচ্ছি, এমন করিস না। ভাই আছে তো, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ের উপর ভরসা আছে না? আমি মাথা নাড়িয়ে বললাম। আরে চিন্তা কিসের, সব আগের মতো হয়ে যাবে। রোদকে ফিরতেই হবে, তোর কাছে না ফিরতে পারবেই না। পাগলি, তোকে ছেড়ে কোথায় যাবে ও? যতই রাগ করুক তবুও তোর কাছেই ফিরতে হবে। তুই যে ওর নিঃশ্বাসে মিশে আছিস। এবার একটু শান্ত হয়ে বস প্লিজ। ভাইয়া এসে গেছে, এখন আর ভয় পাস না। কিন্তু রোদ ভাইয়া এখনো উঠছে না কেন? কিছুক্ষণ পর ঠিক উঠবে, দেখবি তোকে কাঁদিয়ে কোথাও যাবে না ও। আচ্ছা, তোর বান্ধবীর সাথে পরিচয় করাবি আমায়? এতক্ষণ ধরে লাবিব আর রোজের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল লাবু। আজকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এতদিন রোজের কাছে শুধু লাবিবের গল্প শুনেছে, কখনো চোখে দেখেনি। কিন্তু আজকে সেই মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে। সবকিছু কেমন অবিশ্বাস্য লাগছে, যেন কোনো গোলকধাঁধায় আটকে আছি আমি। ভাইয়া আমি বলছি, ও লাবিবার রোজের বেস্ট ফ্রেন্ড, আর ওর লাভারই রোদের উপরে অ্যাটাক করেছে। আর লাবিবা উনি রিত চৌধুরী ওরফে লাবিব, সমাজের রিত নামে প্রতিষ্ঠিত বিজনেসম্যান হলেও আমাদের কাছে লাবিব ভাইয়া। হ্যালো মিস লাবিবা। এরকম সিচুয়েশনে লাবিবা কি বলা উচিত বুঝতে পারছে না ও। হৃদয় রোজের লাবিব ভাইয়া, আর আমার হৃদয় লাবিব। রোদের বেডের সামনে বসে আছে রোজ। রোদকে দেখার জন্য অতিরিক্ত পাগলামো শুরু করেছিল, সামলানো অসম্ভব হয়ে উঠেছিল। হসপিটালে ভাঙচুর পর্যন্ত শুরু করে দিয়েছিল। এমনিতেও মাথার ব্যান্ডেজে খুলে ফেলতে চাচ্ছিল। তাই লাবিব বাধ্য হয়ে ওকে নিয়ে রোদের কেবিনে ঢুকেছে। রোজকে কেবিন দিয়ে বাইরে চলে গেল লাবিব। অনেক আকুতি মিনতি করে ডক্টরের কাছ থেকে মাত্র 5 মিনিটের জন্য পারমিশন নিয়েছে লাবিব। 5 মিনিট পর রোদের কেবিন থেকে বেরিয়ে যেতে হবে ওকে। হসপিটালে করিডোরে বসে আছে লাবিব। সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে সব ছেলেদের নিয়ে রোজকে নিয়ে হসপিটালে আছে ও। মাথায় তার শত শত চিন্তা ঘোরপাক খাচ্ছে। রাতুল রোজের সাথে এমন করতে যাচ্ছিল কেন? ও তো রোজকে নয়, অন্য কাউকে ভালোবাসে। তাহলে হঠাৎ করে রোজের উপর অ্যাটাক করলো কেন? আর রোদকেই বা মারলো কেন? নাহিদ সিয়ামদের কাছ থেকে যতটা জেনেছে তাতে এটা ক্লিয়ার, ওরা রোদের ক্ষতি করতে চাইছিল। আর সেখানে রোদ বাঁধা হয়ে দাঁড়ালে ওকে আঘাত করে, কিন্তু অ্যাটাক করলে তো লাবিবাকে করা উচিত ছিল। কিছুতেই অঙ্ক মিলাতে পারছি না। এখন যদি রোদের কিছু হয়ে যায় তো ওই পিচ্চিটাকে কি করে বাঁচাবো আমি? রোদের শোকে আমার পিচ্চিটাও যে মরে যাবে না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না।
আজ পর্যন্ত শুধু আপনজনের হারাতেই হয়েছে আমাকে। এই পিচ্চিকে পেয়ে সবটা ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু আজ এটাও হারতে বসেছি আমি। নিজের মা, ভালোবাসার কাউকে বেঁধে রাখতে পারিনি, শুধু হার বরণ করে গেছি। কিন্তু না, এবার আমি হারবো না। রোদ আর পিচ্চিকে বাঁচাবো আমি, অ্যাট অ্যানি কস্ট। কপালে হাজারো চিন্তার ভাঁজ নিয়ে বসে আছি, তখনই ঘাড়ে কারো হাত পড়তেই চমকে উঠলাম। পেছনের মানুষের দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছলাম আমি। রোদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজ, চোখের পলক পড়ছে না, বারবার মাথায় হাত বুলাচ্ছে আর চোখের জল বিসর্জন দিচ্ছে। কিন্তু আজ রোদের কোনো সাড়া নেই, কেমন প্রাণহীনভাবে পড়ে আছে। একবারও চোখ মেলে তাকাচ্ছে না আমার দিকে। এটাও কি হওয়ার ছিল? আমার রোদ ভাইয়া আমার দিকে না তাকিয়ে চুপচাপ শুয়ে আছে? না, এটা কিছুতেই মানতে পারছি না আমি। যে ছেলেটা এক সেকেন্ডও মুখ বন্ধ করে না, আমাকে 10টা কথা শোনায়, কারণে অকারণে ঝগড়া করে, বকে, সে এতটা চুপ আজ কি করে হতে পারে? আমার রোদ ভাইয়াকে তো চুপ মানায় না। এই রোদ ভাইয়া, ওঠ না, আর কত কষ্ট দিবি আমায়? দেখ, আমি সেই কখন থেকে কাঁদছি। আমি কাঁদলে তো তুই সব থেকে বেশি খুশি হোস, তাহলে আজ চুপ কেন? ওঠ না, ঝগড়া কর, কথা বল আমার সাথে। তোর সাথে কথা বলতে না পেরে দম বন্ধ লাগছে আমার। তুই কি কিছু বুঝতে পারছিস না? কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে আমার। আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, ফুপ্পির কথাটা তো একবার ভেবে দেখ। তুই জানিস ফুপ্পি কত কাঁদছে? তুই তো ফুপ্পির প্রাণ। এই ভাইয়া, তুই না ফুপ্পির কষ্ট, চোখের পানি সহ্য করতে পারিস না? তাহলে আজ এতটা কষ্ট দিচ্ছিস কি করে? কি করে এতটা নির্দয় হলি রে? অবশ্য তুই তো আমার ব্যাপারে সবসময়ই নির্দয়। আমাকে কষ্ট দিতে পারলে তোর সুখ। ঠিক আছে, তোর যত ইচ্ছা আমাকে কষ্ট দে, কিন্তু একটা কথা শুনে রাখ, সব কিছুর পরেও এই বুচিকে সহ্য করতে হবে তোকে। আমার পাগলামো, অবাধ্যতা সব কিছু মেনে নিয়ে আমার হাতে হাত রেখে চলতে হবে। শুনতে পাচ্ছিস তুই? চিৎকার কাঁদছে রোজ, কিন্তু আজ এই কান্নার আওয়াজ রোদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। যদি রোজের চিৎকারগুলোর কান অবধি পৌঁছাতো, তাহলে আবারও শুরু হয়ে যেত ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া। পেছনে ফিরে লাবিবাকে দেখে অবাক হলো লাবিব। লাবিবার হাতে এক ঝটকায় সরিয়ে নিল। তুমি এখানে? তোমার বয়ফ্রেন্ড দিয়ে একটা ছেলেকে পিটিয়ে লাশ বানিয়ে আমার পিচ্চিটাকে পাগল বানিয়েও শান্তি হয়নি তোমার? আর কি চাও এবার রোজকেও শেষ করতে? তাহলে তাই করো, কারণ ওই যে ছেলে বেডে শুয়ে আছে, ও যদি পৃথিবীতে না থাকে তাহলে রোজও থাকবে না। কষ্ট পেতে পেতে দুঃখে দুঃখে মরবে। তার চেয়ে তুমি এই যন্ত্রণা থেকে ওকে মুক্তি দাও আর দুজনকে একসাথে পৃথিবী থেকে বিদায় দাও। ভেবো না এটা করলে আমি অবাক হব, একটু অবাক হব না, কারণ যার বয়ফ্রেন্ড একটা নোংরা জঘন্য মনের মানুষ, সেই লোকটার গার্লফ্রেন্ড কেমন হবে খুব ভালো মতোই জানি আমি। একটু আমার কথাটা শুনুন প্লিজ। রাতুল এমন কিছু করবে আমি কি করে জানবো? ও যে শুধু আপনার বোন তা কিন্তু নয়, আমারও বেস্ট ফ্রেন্ড, বোনের থেকে কোনো অংশে কম নয়। আমি কি করে ওর ক্ষতি হোক সেটা চাইতে পারি? সেই জন্যই তো তুমি আর তোমার রাতুল এভাবে মেয়েটার জীবনকে নরক বানিয়ে দিতে চাইছো। তুমি জানো রোদ পিচ্চির কি, ওর লাইফে রোদের থাকা কতটা ইম্পর্ট্যান্ট? অবশ্য জানবেই বা কী করে তুমি? থামুন, আপনি এভাবে অকারণে আমায় দোষারোপ করবেন না। আমি জানি রোদ ভাইয়াকে কতটা ভালোবাসে, মন প্রাণ দিয়ে ওনাকে চাই, ওনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আর আমি কিনা সেই রোজকে আলাদা করে দিব? যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ কিন্তু আমি নই। আমি জানি ভালোবাসা কি। ওয়াই, দ্যাটস গ্রেট। তুমি ভালোবাসা কি জানো বুঝো, এটাই অনেক। তোমার লাভার জেলে আর তুমি এখনও তোমার শত্রু পক্ষের কাছে বসে আছো। এখানে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। তুমি বরং রাতুলের কাছে যাও, ওকে জেল থেকে কিভাবে বাইরে বের করবে সেই চিন্তা করো। যদিও পারবে না, তবুও বলছি চেষ্টা তো করো, এতে মনে শান্তি পাবে। আমি কি করব না করব সেটা নিশ্চয়ই আপনি বলে দেবেন না? আমার যখন যেখানে যাওয়া উচিত সময় মতো সেখানে চলে যাবে। এখনও রাতুল ইম্পর্ট্যান্ট নাকি রোজ সেটা আমাকেই বুঝতে দিন। তবুও ভালো, এখনও রাতুলের কাছে যাওয়ার ইচ্ছে আছে তোমার। তাহলে দেরি কিসের? চলে যাও।
আমি শুধু একটা কথাই বুঝতে পারছি না, তুমি হঠাৎ রোজের উপর ক্ষেপে গেলে কেন? কেন ওকে এত বড় বিপদে ফেললে? তবে এটাও বুঝতে পারছি খুব প্ল্যান করে পুরোটা সাজিয়েছো তোমরা। ছি লাবিবা, সেই মনেও। চুপ করুন আপনি, যা তা বলে যাচ্ছেন। আমি কেন ওর সাথে এমন করব? আরে বাবা, রাতুল আমার বয়ফ্রেন্ড বলে ওর সব কাজ কি আমাকে জানিয়ে বা আমার সাথে প্ল্যান করে করবে নাকি? আপনি কি করে এসব ভাবছেন? আমি রোজকে রাতুলের মতো খারাপ ছেলে এই পৃথিবীতে একটাও নেই। আচ্ছা একটা কথা বলো তো, তুমি যদি জানোই রাতুল এত খারাপ, তাহলে ওকে অ্যাকসেপ্ট করেছিলে কেন? এটা বলতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি তা শুনলেন না। উল্টো আমায় এরকম বাজেভাবে অপমান করলেন। কিছু সত্যি না জানলে যদি সকলের ভালো হয়, তাহলে থাক না সেটা অজানা। বাবা, কেমন কথা বলতে শিখে গেছো দেখছি। রাতুলের শোকে বুঝি অবশ্য খারাপ লাগারই কথা। আফটার অল তোমারই বয়ফ্রেন্ডও। তবে একটা কথা জেনে রাখো, ওই ছেলেটাকে কিছুতেই ছাড়বো না আমি। এমনকি তোমার লাভার বলেও ছাড় পাবে না। আমি তো একেবারের জন্যও বলছি না ছেড়ে দিতে, আমিও বলছি ছাড়বেন না। ওকে ওর কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি দিন, আর এমন শাস্তি দিবেন যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবারও সাহস না পায়। ও জেলের সেলের 4 দেওয়ালের মধ্যেই যেন আটকে থাকে ওর জীবন। তুমি এসব বলছো, বিশ্বাস হচ্ছে না। সে যাই হোক, তুমি না বললেও আমরা এমনিতেও ওকে ছাড়বো না। ওর শাস্তি ও পাবে। নিজের লাভারের উপর এত রাগ অবশ্য হওয়ারই কথা যে তোমাকে দেখে তোমার সামনে অন্য মেয়েকে। ভুল ভাবছেন আপনি। আবারও ঠিক ও হয়তো এজন্যই এতটা রাগ লাগছে। আসলে সব কিছুর পর ভালোবাসি তো। লাবু রাতুলকে সত্যিই ভালোবাসে, নইলে এখন এই অবস্থাতেও এভাবে ওকে ভালোবাসার কথা স্বীকার করতো না। তোমার মুখে কথাটা শুনে কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে। কি কমতি ছিল আমার যার জন্য তুমি আমাকে না পছন্দ করলে? না কেন লাবিবা আমাকে ভালোবাসতে পারলে না? তাহলে আজ এই দিন তোমাকে দেখতে হতো না। তোমার কাছ থেকে দূরে থাকার জন্য ইউএসএ পাড়ি জমিয়েছিলাম। তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না বলে কোনো দিন দেশে আসার ইচ্ছেও ছিল না। কিন্তু আজ আমার সব থেকে বেশি আপনজন বিপদে শুনে থাকতে পারলাম না, তাই আসতে বাধ্য হলাম। ফোনের ওপাশ থেকে তোমার গলা চিনতে ভুল হয়নি আমার, কিন্তু তোমার হয়েছে। আসলে আমি তোমাকে ভালোবাসি, সেজন্য এভাবে ফিল করতে পারো না। তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি না চাইতেও ভাগ্য আজ আবারও আমাকে তোমার সামনে দাঁড় করিয়েছে। কি এত ভাবছেন? কথা বলছেন না যে? আচ্ছা, সেই দিনের পর আপনি কোথায় চলে গিয়েছিলেন? কেন আমাকে খুঁজছিলে নাকি? না না, আ- 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 আমতা আমতা করে আসলে সেদিনের পর থেকে একটা বিজনেস কাজের জন্য ইউএসএ যেতে হয়েছিল আমাকে। ওখানে আরও বেশ কয়েকদিন থাকার কথা ছিল, কিন্তু ফোনে রোজের খবরটা পেয়ে আর থাকতে পারিনি, সাথে সাথে চলে এসেছি। তার মানে তখন রোজকে আপনি কল দিয়েছিলেন? তোমাকে একদিন বলেছিলাম না আমার একটা কিউট সিস্টার আছে। সে কে জানো? সেটা হলো রোজ, ওই পাগলি পিচ্চি মেয়েটা। আচ্ছা যাই হোক, খবরটা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আসছি। রোদের কেবিন থেকে নিয়ে আসতে হবে। এখনও কিছু খায়নি। এভাবে থাকলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। যান। তুমি কি? থাকছি, যাব না। ভাইয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত রোজের সাথে এখানেই থাকছি। প্রয়োজন ছিল না, আমি তো আছি এর সাথে। তাছাড়া সিয়াম নাহিদ রিজু আছে, চলে চল। আমার যাওয়া হলে এমনি চলে যাব, আপনাকে তাড়িয়ে দিতে হবে না। ওকে ফাইন, অ্যাজ ইউর উইশ। আসছি। রোদের পাশে বসে কেঁদেই যাচ্ছে রোজ, আর রোদকে 10টা কথা শোনাচ্ছে, কিন্তু রোদ শুনছে না। এই ভাইয়া, আর কতক্ষণ কাঁদবো? এবার চোখ খুলে তাকা না। দেখ, আমার চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। জানিস সেই সকাল থেকে এখনো কিছু খাইনি। তুই তো জানিস খিদে সহ্য করতে পারি না আমি। আর দেখ, সারা দিন খাইনি। ও উঠবি না তো? আমি একটু কষ্ট দিয়েছি বলে আমাকে কষ্টটা এতটা দিচ্ছিস? তো দিস ইজ নট ফেয়ার ভাইয়া। এই পেয়েছি, তুমি এখনো কাঁদছো? রোদ শুনলে কিন্তু খুব রাগ করবে। চলো, 5 মিনিট হয়ে গেছে, আমরা এবার যাই, সকালে আবার আসবো, কেমন?
রোজকে বুঝিয়ে রোদের কেবিন থেকে বেরিয়ে গেল লাবিব, কিন্তু খাওয়াতে পারছে না। লাবিবা, নাহিদ, শিয়াম, রিজু সবাই ব্যর্থ। লাবিবাও কিছুতেই খেতে রাজি করাতে পারছে না। বাধ্য হয়ে ইমোশনাল ড্রামা করে কিছুটা খাইয়েছে। 24 ঘন্টা পার হওয়ার আগেই পরের দিন সকালে হন্তদন্ত হয়ে রোদের কেবিন থেকে বেরিয়ে এলেন ডক্টর। ডক্টরের এমন কথায় অবাক সবাই, কারো মুখে কোনো কথা নেই।